অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। সে আমার বন্দিনী পর্ব ৩৯। রাত তখন অনেক গভীর, আকাশ কালো মেঘে ঢাকা। রাত অনেক হয়ে গেছে, আর দীর্ঘক্ষণ জার্নির কারণে ইশায়া ক্লান্ত ছিল অনেক। তার শরীর পুরোপুরি বিশ্রামে নিমগ্ন। শোয়ার সঙ্গে সঙ্গেই সে গভীর ঘুমে ডুবে যায়। অন্যদিকে ভীরের প্রাইভেট জেট এসে থামে বাড়ির ল্যান্ডিং প্যাডে। একে একে তার বিশ্বস্ত সদস্যরা নেমে আসে, প্রত্যেকের পদক্ষেপে ভীরের প্রতি গভীর শ্রদ্ধা। ভীর যখন বাড়ির গেটে প্রবেশ করে তখন সেখানকার সেবক ও গার্ডরা স্বাভাবিক নিয়ম অনুসারে সম্মানের ভঙ্গিতে মাথা নুয়ে সালাম করে। তাদের প্রত্যেকের মুখে মিশে থাকে ভীরের প্রতি শ্রদ্ধা এবং গভীর অনুগত্য। তাদের দিকে একবার তাকালেই বুঝতে পারা যায় সে কতটা সম্মানিত এবং কত বড় প্রভাবশালী ব্যক্তি। ভীর দ্রুত পায়ে হেঁটে তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে। তার হৃদয় এখন ছটফট করছে। তার জীবনের একমাত্র আলোর ঝিলিক, যাকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে আছে। ভীর দরজা খুলে চারপাশে নজর ঘোরায় কার শান্তির প্রতীককে দেখার জন্য, কিন্তু চোখে পড়ে ইশায়া গভীর ঘুমে নিমগ্ন। যা দেখে মুহূর্তেই ভীরের রাগ উঠে যায়। তার মনে জ্বলে ওঠে তীব্র তিক্ততা, কারণ এই মেয়ের জন্যই তার খাওয়া দাওয়া ঘুম থেকে শুরু করে কাজেও মন বসাতে পারছে না। অথচ সে ঘুমিয়ে পড়েছে তার জন্য অপেক্ষা না করে। তার জন্য এই সামান্য সময়টুকু সে অপেক্ষা করতে পারল না। এটাই ছিল ভীরের রাগের কারণ। ভীর রাগে রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। দরজার গায়ে ধাক্কা খেয়ে দেয়াল জুড়ে প্রতিধ্বনি হয়। তার ভেতরের অশান্তি চারদিকে ছড়িয়ে পড়ে। ভীর গিয়ে ডিভানে বসে পড়ে। পায়ের উপর পা তুলে বসে থাকে, হাতে রিভলভার, চোখে আগুন, চোয়ালে ক্ষিপ্রতা। মাথার ভেতরে যেন এক যুদ্ধ চলছে, অথচ বাইরের চেহারা নিষ্ঠুর নিস্তব্ধ। দরজার গর্জনে ইশায়ার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে ধীরে উঠে বসে। রুমের আলো খুব কম, শুধু কোণার ছোট্ট টেবিল ল্যাম্পটা জ্বলছে, যার নরম আলো ঘরের আধার ছিঁড়ে একটু উষ্ণতা ছড়িয়ে দিয়েছে। তবুও সেই ক্ষীণ আলোয়েও সে স্পষ্ট দেখতে পায় ভীর ঠিক তার সামনে বসে আছে। গা ছমছম করে ওঠে ইশায়ার, শরীরটা ঠান্ডা হয়ে আসে, যেন কোনো ঝড় এসে তার শিরা উপশিরা ধরে হিম শীতলতা ছড়িয়ে দিয়েছে। এই মানুষটা তার পাশে থাকলেই তার ভেতরে একটা অদ্ভুত দোটানার জন্ম নেয়। ভয়, দ্বিধা সবকিছু যেন মিলেমিশে এক দুর্বোধ্য অনুভূতির সৃষ্টি করে। ভীর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে ছিল না ভালোবাসা, ছিল না কোমলতা, ছিল কেবল চেপে রাখা আগুন, যেটা যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। বাড়িতে তুই সারাক্ষণ হয় বই নিয়ে না হয় বিড়াল নিয়ে পড়ে থাকিস। এই সময় ঘুমোতে তো তোকে আমি দেখি না। আমি যখন তোর আশেপাশে থাকি তখনই বুঝি তোর সব সমস্যা বেড়ে যায়, তাই না? ইশায়া চুপ, কোনো জবাব নেই তার মুখে। সে চুপচাপ বসে আছে, নিচু চোখে। ভীর এবার চিৎকার করে বলে, হোয়াই দ্য ফাক আর ইউ জাস্ট সিটিং দেয়ার? গেট ওভার হিয়ার নাও। তার কণ্ঠের রক্তমাখা গর্জনে ইশায়ার হৃদয় কাঁপিয়ে দেয়। ভীত সন্ত্রস্তভাবে সে উঠে দাঁড়ায়, কাপা কাপা পায়ে ভীরের দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন তাকে টেনে নিচ্ছে এক অজানা অতলে। ইশায়া তার সামনে এসে দাঁড়াতেই ভীর আচমকা দুহাতে ইশায়ার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে তাকে শক্ত করে টেনে নেয়। তারপর গলায় মুখ গুজে লম্বা একটা নিঃশ্বাস নেয়, গভীরভাবে টেনে নিচ্ছে সেই মেয়েলি সৌরভ। ইশায়ার শরীর থেকে ছড়ানো সেই মিষ্টি গন্ধ যেন তার নাকে ঢুকে মস্তিষ্কে ঢেউ তোলে। ভীর ফিসফিসিয়ে বলে, আমার থেকে যতই দূরে যেতে চাস না কেন, তোর সেই আশা কোনোদিনও পূরণ হবে না। আমার শরীরে প্রাণ থাকতে তুই আমার থেকে দূরে যেতে পারবি না। তাই এসব অহেতুক জেদ ছাড়, সেটা তোর জন্যই ভালো। মেনে নাও সবকিছু, রানী হয়ে থাকবে। এই পুরো রাজ্য তোমার পায়ের নিচে থাকবে, না হয় সারা জীবন বন্দিত্বকে বরণ করে নিতে হবে। কথা বলতে বলতেই ভীর এক ঝটকায় ইশায়াকে নিজের উরুতে বসিয়ে নেয়, দুহাতে গাল ধরে চুমু খায়। ইশায়ার ফোলা ফোলা গালগুলোতে ঠোঁট বোলায়। একটা দীর্ঘ তৃষ্ণার্ত চুমু, যার ভেতরে ছিল পাগলামো, মালিকানা আর অতল ভালোবাসা। ভীর হাসকি স্বরে বলে, তুমি পাগল করে দিচ্ছ আমাকে দিনকে দিন। পাগল হয়ে যাচ্ছি আমি। ভীরের কণ্ঠে হালকা কাঁপুনি, চোখে বিষণ্ণতা মিশানো কামনা। ইশায়ের গলায় মুখ গুজে সে পরম আবেশে ইশায়ের হাত চলে যায় ভীরের চুলে। ভীরের হাতের ছোঁয়া বেসামাল। ওকে না পেলে সে যেন নিঃশ্বাস নিতে পারে না। নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে ভীর তাকে। ইশায়ের দম বন্ধ হয়ে যাচ্ছে। ভীর তো পারলে তাকে নিজের ভেতর ঢুকিয়ে নেয় এমন অবস্থা। এই নরম মুহূর্তের মাঝে হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। মুহূর্তেই ভীরের মুড ভেঙে যায়। বস, আপনাদের খাবার রেডি। বাইরে থেকে গার্ডের সম্মানিত কণ্ঠ ভেসে আসে। ভীর চোখ তুলে তাকায় ইশায়ার মুখে, তারপর ধীর গতিতে মাথা নিচু করে ঠোঁটে শব্দ করে একটা চুমু খায়।
তারপর হাতের বাঁধন খুলে দিয়ে মুক্ত করি ঈশায়াকে। ফ্রেশ হয়ে নিচে চল বলে উঠে দাঁড়ায় ভীর ফ্রেশ হয়ে আসে। পরে একসাথে ঈশায়াকে নিয়ে নিচে নেমে আসে ডাইনিং রুমে। তার পাশে হাঁটতে থাকা ঈশায়া চারদিক দেখতে থাকে। এই বিলাসবহুল দুনিয়ার কোথাও তাকে মানায় না, সে তো সাধারণ একটা মানুষ। ডাইনিং টেবিলে ইতোমধ্যে বসে আছে নিকো আর দিয়েগো। নিকো চুপচাপ তাকিয়ে আছে ঈশায়ার দিকে। তার চোখে সন্দেহ। এই মেয়েকে দেখলেই তার সাফার কথা মনে পড়ে। ওই মেয়ের তেজ, কথার ধাঁচ এখনও তার মনে আছে স্পষ্ট। এই মেয়ের বোন হয়ে এ এত শান্ত কিভাবে হতে পারে? আবার শান্ত কোথায়? ওই দিন কিভাবে তাকে অ্যাটাক করল? এই মেয়ের এত কোমল, এত শান্ত ভাবটা কেন জানি নিকোর কাছে রহস্যময় লাগে। ভীর তার জন্য বরাদ্দকৃত সামনের চেয়ারটায় গিয়ে বসে। তার ঠিক পাশে ঈশায়া। গার্ডরা এসে একে একে খাবার পরিবেশন শুরু করে। ডাইনিং টেবিলে ছড়িয়ে পড়ে ঐতিহ্যবাহী কিছু খাবার। ভুট্টার পাতায় মোড়ানো মাংস ও মশলা ভরা স্টিমড কেক, টর্টিয়া রোল, চিলি রেইলেনো, আরও অনেক কিছু। সাথে ছিল ফ্রাইড রাইস, স্টেক আর লাল সস দিয়ে রান্না করা পোলো রোস্তিসাদো। ঈশায়ের জন্য আলাদাভাবে বাঙালি খাবার রান্না করা হয়। সাদা ভাত, চিকেন কারি, ডাল আর হালকা ঘিয়ে ভাজা সবজি, আর বড় মাছ ভাজা। শেষে এক প্লেটে সেমাইয়ের কাস্টার্ড ডেজার্ট। ঈশায়া মিষ্টি পছন্দ করে, এজন্যই এই ব্যবস্থা। ভীর তার ছোট থেকে ছোট জিনিস নজরে রাখে, সবকিছু তার পছন্দ অনুযায়ী করে। ভীর নীরবে খাচ্ছে, আর সামনে বসে আছে নিকো আর দিয়েগো। কাজের লোকেরা একে একে খাবার পরিবেশন করে দিচ্ছে। খাবারের ঘ্রাণে চারপাশ ভরে উঠেছে, কিন্তু ঈশায়ের মনে হচ্ছে তার গলা দিয়ে কিছুই নামবে না। সবার সামনে সে অস্বস্তি বোধ করছে, তার মন ভীষণ অস্থির। ডিয়েগো আর নিকো খাওয়া শুরু করেছে। তারা চিলি রেইলেনও কেটে নিয়ে খাচ্ছে। টেবিলের গ্লাসে ঝকঝকে জল আর আঙুরের রস রাখা। ভীর আর চোখে ঈশায়ের দিকে তাকায়, দেখে খাবারের প্লেট যেভাবে ছিল সেভাবেই রয়েছে। এক চামচও সে মুখে তোলেনি। ভীর তার নিজের প্লেট থেকে বারবাকোয়া কেটে তুলে ওর মুখের সামনে ধরে। তার ঠোঁটের কোণে হালকা একটা দৃঢ়তা, কিন্তু ঈশায়ের কোনো নড়চড় দেখা যায় না। সে চুপচাপ বসে আছে। কি হলো? গম্ভীর কণ্ঠে বলে ভীর। ঈশায়া এদিক ওদিক তাকায়, তার চোখে ভয়, স্নায়ুর চাপ স্পষ্ট। কিছু না বলে ধীরে ধীরে মুখ খুলে খাবারটা মুখে তুলে নেয়। ভীর তার দিকে তাকিয়ে কখনো নিজে খাচ্ছে, আবার পরের চামচটা তার মুখে তুলে দিচ্ছে। কেমন এক অদ্ভুত টান আর অধিকার মিশে আছে ভীরের প্রত্যেকটা কাজকর্মে। নিকো একবার তাকায় ঈশায়ের দিকে, তারপর যেন ভীরের সম্মুখীন না হতে চেয়ে চোখ নামিয়ে নেয়। ডিয়েগো খাওয়ায় ব্যস্ত, সে একবারও চোখ উপরে তোলেনি। খাওয়া শেষ করে তারা দুজন টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। নিকো দাঁড়িয়ে ভীরের দিকে ফিরে বলে, কালকের মিটিংয়ের জন্য একটা জরুরি ডিসকাশন আছে, প্ল্যান নিয়ে বসতে হবে, মিটিং রুমে এসো। ভীর কিছু বলে না, শুধু এক ঝলক তাকায়। নিকো ডিয়েগো ধীরে ধীরে মিটিং রুমের দিকে চলে যায়। ঈশায়া আইসক্রিম খাচ্ছিল। ভীর তার দিকে টিস্যু বাড়িয়ে মুখ মুছে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, রুমে একটা শাড়ি রাখা আছে, ওটা পরবে। তারপর পেছন ফিরে চলে যায়, কিন্তু কয়েক কদম যাওয়ার পর পিছু ফিরে বলে, অপেক্ষা করবে আমার জন্য, আমি যত দেরিতেই আসি না কেন ঘুমোবে না, বলে চলে যায়। ঈশায়ের হাতের চামচ থেমে যায়, বুকের ভেতরটা যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। উঠে দাঁড়ায় সে। ভীর, নিকো, ডিয়েগো এবং তাদের বাকি বিশ্বস্ত গার্ডরা বসেছে মিটিং রুমে। তাদের সামনে ছড়িয়ে আছে কিছু ছবি আর নোট। আলো কমানো রুমে মুখগুলো আরও গম্ভীর, চোখে আতঙ্কের ছায়া। ডিয়েগো গলা নামিয়ে বলে, আমাদের যত দ্রুত সম্ভব মিগুয়েলকে শেষ করতে হবে। সে শুধু পালিয়ে নেই, এখন সে বড় বড় লোকের সাথে জোট করেছে আমাদের বিরুদ্ধে। ফির নিকো সাথে সাথে বলে ওঠে, এখন 5 জন গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে। ওরা ভয়ঙ্কর আর আমাদের জন্য সরাসরি হুমকি। এদের শক্তি দিন দিন বেড়ে চলেছে, সেটা আমাদের ভালো না। ভীর চোয়াল শক্ত করে চুপচাপ শুনছে, তার চোখ লাল হয়ে উঠছে। তারা মিগুয়েলকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু বারবার সে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। প্রাসাদের অন্য প্রান্তে রান্নাঘরের এক পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে ঘোরাফেরা করছে মিগুয়েলের এক গুপ্তচর। সে প্রাসাদের ভিতরকার খবর মিগুয়েলের কাছে পৌঁছে দিচ্ছে। তার চেহারায় নির্লিপ্ত ভঙ্গি, কিন্তু তার চোখ ঘোলাটে আর শীতল। সবার থেকে একটু দূরত্ব গিয়ে সে মিগুয়েলকে ফোন দিয়ে ঈশায়ের বিষয়টা জানায়। ভীরের করা সব কাজকর্ম, ওই মেয়েটার প্রতি তার দুর্বলতা, সবকিছুই জানায়। এই কথাগুলো মিগুয়েলের কানে যাওয়া মাত্রই তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক কুটিল হাসি খেলে যায়। তার পাশে থাকা তাদের একজন জিজ্ঞেস করে, কি হয়েছে? মিগুয়েল ঠান্ডা গলায়, চোখে মুখে বিজয়ী অভিব্যক্তি নিয়ে বলে, ইটস টাইম টু চেঞ্জ দ্য গেম।
এরপর মিগুয়েল আর তার সাথে পার্টনার ও গার্ডরা সবাই মিলে একটা প্ল্যান করে। তোমার কি মনে হয় কাজে দিবে এসব? মিগুয়েল বাঁকা হেসে বলে, রাজবীর আলভারেজ আন্দাজও করতে পারবে না কি হতে চলেছে সামনে। কাউকে শেষ করতে হলে আগে তার দুর্বলতা খুঁজে বের করতে হয়, আর একবার যদি সেটা বের করা যায় তাহলে তোমার অর্ধেক কাজ এমনিতেই হয়ে যাবে। আরে দুর্বলতাকে শেষ করতে পারলে আমাদের অর্ধেক জিত নিশ্চিত। এখন শুধু কালকের অপেক্ষা, বলেই হাসতে থাকে মিগুয়েল। পর্ব 40। সকালটা নরম রোদে ভিজে। দূরের পাহাড়ের গা বেয়ে আলতো আলো নামছে নিচে। জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে ঝিরঝিরে সোনালি রেখা এঁকে দিচ্ছে। আকাশটা নীলচে সাদা তুলোর মতো মেঘে মোড়ানো। বিছানার একপাশে রাখা ফোনটা একটু পরপর অনবরত বেজে চলেছে। ফোনের আওয়াজে ঘুমের মধ্যেই ভিড়ের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ঘুম ঘুম চোখে তাকায় সে। একটু নড়তে গেলে টের পায় বুকের উপর এক উষ্ণতা জড়ানো। একটা নরম অস্তিত্ব নিঃশব্দে তাকে আঁকড়ে ধরে আছে। ভিড়ের হাত চলে যায় সেখানে। একটা ক্ষীণ শরীর, উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ তার ত্বকে ছুঁয়ে আছে। সে হাত বোলায় মেয়েটার উন্মুক্ত পিঠে। সাবধানে, যেন ছুঁয়ে দিলে ভেঙে যাবে। নিমিষেই হালকা টানে বুকের কাছটায় তুলে নেয় তাকে। সামনে আসে ঘুমন্ত নিষ্পাপ অসম্ভব মায়ায় জড়ানো মুখটা, শান্ত অথচ গভীরভাবে জর্জরিত। ভিড় তাকিয়ে থাকে অপলক। মেয়েটার চোখের নিচে ক্লান্তির ছাপ, চোখের কোণে শুকিয়ে যাওয়া পানি। গত রাতের তীব্রতা আর ভিড়ের অস্থির ভালোবাসার ছাপ যেন লেগে রয়েছে প্রতিটি ইঞ্চিতে। চোখের নিচের ফোলা ভাব, ঠোঁটের কোণে লালচে ছাপ, ঘাড়ের কাছে ক্ষীণ আঁচড়ের দাগ। এক একটা চিহ্ন তার নিজেরই তৈরি করা। ভিড় মাঝে মাঝে বিরক্ত হয়। এতদিন পরও কেন মেয়েটা তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না? প্রতিবারই একই নাটক। চোখের জল, কাঁপুনি, কান্না আর সেই অসহ্য নীরব প্রতিরোধ, যা ভিড়কে রাগিয়ে তোলে। ভিড় ইশায়ার কপালের পাশে চুল সরিয়ে দেয়। অবশ্য তার এই ডেসপারেট অধিকার জ্ঞান সম্পন্ন আচরণ সহ্য করাও তো মুখের কথা না, তাও আবার এই ছোট্ট শরীরে। তবু সে নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারে না। যা তার সেটা শুধু তার। চোখ রাঙিয়ে, ভালোবেসে, পিষে, যেভাবেই হোক সে রেখে দেবে তার কাছে সযত্নে। এই মেয়েটার অস্তিত্ব মিশে আছে তার সাথে। অবশ্য এটা ভালোবাসা না, এটা এক ধরনের পাগলামি, নিঃশেষ করে দেওয়া মালিকানা। ভিড়ের ইশায়াকে দেখার মাঝখানেই তার ঘোর কাটে। আবারও ফোনের শব্দে। ভিড় চোখ সরিয়ে ফোনটা দেখে। স্ক্রিনে থাকা নামটা দেখে। রিসিভ করতেই ওপ্রান্ত থেকে কণ্ঠ ভেসে আসে, বস, আমরা মিগুয়েলের অবস্থান ট্রেস করেছিলাম। এখানের সিয়েরা পাহাড়ের ভেতরে একটা পুরনো সীমানা ঘেরা জায়গায় আছে ওরা। আমরা রাতেই খবর পেয়েছি। ওরা এখানে আছে কিনা শিওর হওয়ার জন্য লুইস গিয়েছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। সাথে ছিল আমাদের 4 জন স্নাইপার রেঞ্জার আর কিছু গার্ড। তারপর ভিড়ের গম্ভীর গলার আওয়াজ আসে। এক মুহূর্ত চুপ থাকে সে। তারপর নিচু গলায় বলে, ওদের কেউই আর বেঁচে নেই। ওদের লাশ জঙ্গলের রাস্তার সামনে ফেলে রেখেছে। খুবই নৃশংসভাবে মেরেছে ওদেরকে। ভিড় চোখ বন্ধ করে নেয়। তার কানে বাজতে থাকে কথাগুলো। মাথা সামান্য নিচু করতেই তার কপালের রগ ফুলে ওঠে। নিঃশ্বাস টেনে চোয়াল শক্ত করে শক্ত গলায় ভিড় বলে ওঠে, ফাক। ভিড়ের শ্বাস নেওয়ার ভঙ্গিতে আগুন ঝরছে। তার কণ্ঠে আগুনে মোড়া এক হিংস্র শিকারীর হুঙ্কার। সব গার্ড, সাবগার্ড একত্রে করো। সিয়েরার চারপাশ একে একে ঘেরাও করো। একটাও মাছি যেন সেখান থেকে বেরোতে না পারে। ওকে বস। ভিড় ফোনের লাইন কেটে দেয়। তার শরীর জুড়ে একটা যুদ্ধের প্রস্তুতির মতো থমথমে অস্থিরতা। কোমরে একটা তোয়ালে প্যাঁচিয়ে উঠে দাঁড়ায় ভিড়। তার শরীর থেকে যেন বিদ্যুৎ বেরিয়ে আসছে। এক মুহূর্তও সময় নষ্ট না করে দ্রুত চলে যায় শাওয়ার নিতে। 2 মিনিটেরও কম সময়ে বেরিয়ে আসে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে। গায়ে চড়িয়ে নেয় তার মিশনের নির্দিষ্ট কালো পোশাক। এই পোশাক যেন রক্তের গন্ধ চেনে। মৃত্যুর আগুন ছড়ানো পুরনো কমব্যাট স্মৃতি বয়ে আনে। ড্রয়ার থেকে তার বড় ছুরি নিয়ে কোমরে গুজে নেয়। বাঁদিকের ওয়ার্ড্রোব টেনে খোলে। ভেতরে সাজানো একাধিক অস্ত্র। কিন্তু তার হাত গিয়ে পৌঁছায় ঠিক একটাই জায়গায়, রিভলভার। কালো, ভারী,
রক্তমাখা ইতিহাস বহন করা কাস্টম হ্যান্ডগান। নিঃশব্দে সে এটিকে তুলে নেয়, হাতের তালুতে কিছু সময় ঘুরিয়ে দেখে, তারপর কোমরের বেল্টের ভেতর নিখুঁতভাবে গুজে নেয়। এই রিভলভার নিয়ে যতবার বেরিয়েছে কারোর না কারোর জীবনের সমাপ্তি হয়েছে, আর আজ তার উদ্দেশ্য শুধুমাত্র একজনের জীবনের শেষ করা, আর তাকে সে শেষ করবেই। সবকিছু নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে ভিড়। ঘর জুড়ে ছড়িয়ে থাকে কাগজপত্র, ওষুধ, ছিন্ন বস্ত্র, সব উপেক্ষা করে সে গেট খুলে বেরিয়ে পড়ে। তাকে এখন কিছুই থামাতে পারবে না, না অনুভূতি, না ভয়, না ভালোবাসা। একজনের রক্তের বদলে সে 1000 জনের রক্ত ঝরাবে। বেরোনোর আগে একবারও তাকায়নি সে ঈশায়ার দিকে। তার মাথায় তখন খুন চড়েছিল, হয়তো এই নিয়ে পরে তার আফসোস হবে খুব। ঘরের এক কোণে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে ঈশায়া, নিস্তেজ, নিশ্চুপ। কিন্তু সে জানে না, হয়তো আন্দাজও করেনি, সে ফিরে এলে হয়তো এই না দেখার কারণে নিজের বুক নিজেই ছিঁড়বে। এই মেয়ে যার একটুখানি নড়াচড়াও তার নিঃশ্বাস থামিয়ে দেয়, তাকে এভাবে ফেলে যাওয়া না তার জন্য কাল হয়ে দাঁড়ায়। দরজার দিকে এগোতে গিয়েই আচমকা তার পা বেজে যায়। ছোট একটা টেবিলের কোণায় হোঁচট খায় সে, নিজেকে সামলে নেয়। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে, শিট, আজকে একটার পর একটা ঝামেলা লাগছে। গলার স্বরটা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। বাড়িতে প্রায় 300-র মতো গার্ড রেখে যায় ভিড়। পুরো ক্যাসেলের নিরাপত্তা বেষ্টনী ছিল ছোটখাটো একটা সামরিক ঘাঁটি। প্রতিটি টাওয়ারে, প্রতিটি গেট পোস্টে, আন্ডারগ্রাউন্ড চেম্বারে 200-300-র মতো গার্ড তৎপর। তাদের প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল, পিঠে ওয়্যারলেস। বাকিরা সব বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। ভিড়ের নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই দলগতভাবে সবাই বেরিয়ে পড়ে। বাইরে অপেক্ষা করছে কনভয়ের পর কনভয় গাড়ি। বজ্রপাতের মতো শব্দ তুলে একের পর এক গাড়ি পাহাড়ি রাস্তা ধরে ছুটে যায়। উদ্দেশ্য একটাই, সবার মাথা খুন চড়ে। সবার উদ্দেশ্যে আজকে মিগুয়েলের কাহিনী চিরতরে শেষ করে দেবে। তাদের চোখে কোনো ভয় নেই, শুধু তীব্র প্রতিশোধের নীল আগুন। এদিকে মিগুয়েলের পুরো সৈন্যরা ওত পেতে আছে। কখন ভিড় আর তার বিশ্বস্ত গার্ডরা বাড়ি ছেড়ে বের হবে আর তারা বাড়ি আক্রমণ করবে, সেই অনুযায়ী তাদের প্ল্যান। মিগুয়েলের গুপ্ত বাহিনী ভিড়ের পুরো ক্যাসেল ঘিরে আছে জঙ্গলের ভেতর। তাদের সব পরিকল্পনা ছক কষা শেষ। ভিড়কে সরানোর জন্যই মূলত এই প্ল্যান করেছে, আর ভিড় তার ট্র্যাপে পা দিয়েছে। ভিড় বেরিয়ে যাবার খবর শুনেই মিগুয়েলের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। তারা অপেক্ষা করছিল কখন ভিড় আর তার টিম ক্যাসেল ছেড়ে বেরিয়ে যাবে। তারা জানে এই বাড়িটাতেই আছে ভিড়ের সবচেয়ে দুর্বল জায়গা, আর যখন এখানে সে থাকে না তখনই এর পতন ঘটানো সম্ভব। এর জন্যই তাদের ভিড়কে এখান থেকে সরানো। মিগুয়েলের সৈন্যরা বাড়ি থেকে প্রায় অনেকখানি দূরে অবস্থান করছে। ভিড়ের গাড়িগুলো পাহাড়ের বাঁক ঘুরে অদৃশ্য হতেই মিগুয়েলের সাথের লোক সালদানা বলে ওঠে, চলো, এখন যাওয়ার পালা। এবার ভিড় বুঝবে এবার তার পাল্লা কাদের সাথে পড়েছে। মিগুয়েল ঠান্ডা গলায় বলে, এখন না, ওরা আগে আমাদের দেওয়া আস্তানায় পৌঁছক। এখনই আমরা আক্রমণ করলে ওদের কাছে খবর পৌঁছে যাবে, আর তখন ওদের ফিরতে বেশি সময় লাগবে না। কিন্তু একবার আমাদের দেওয়া আস্তানায় পৌঁছনোর পর যখন খবর পাবে, তখন তারা ফিরতে ফিরতে যা থাকবে তা কেবল ধ্বংসাবশেষ। তার চোখের পাতা একটুও কাঁপে না। সে জানে আজ যদি সে সঠিক সময়ে আঘাত করে তাহলে ইতিহাসের পাতায় ভিড় আলভারেজ শুধু হেরে যাবে না, একেবারে ভেঙে গুড়িয়ে যাবে মুখ। তার সবথেকে বড় দুর্বলতাই আজ সে শেষ করবে। রোদের কড়া আলোয় ঈশায়ার ঘুম ভেঙে যায়। বেলা হয়েছে অনেক। চোখ মেলতেই যেন শরীরটা ভেঙে পড়ছে পীড়ায়। মাথায় হাত চেপে ধরে, হাত পা যেন সাড়া দিতে চায় না। কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দেহের এক একটা পেশিতে ব্যথার ঝড় বয়ে চলেছে। দেয়ালের ধারে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় ওয়াশরুমে। ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। পানি যেন শরীর নয়, তার মনকেও ধুয়ে দিচ্ছে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরোয়। এখন শরীরটা কিছুটা হালকা লাগছে। ড্রয়ারের পাশ থেকে একটা পেন কিলার নেয়, কাপা হাতে মুখে তুলে খেয়ে নেয় সেটি। এমন সময় দরজায় টোকা পড়ে। একজন নারী গার্ড দরজা খুলে বলে, ম্যাম, নাশতা তৈরি, খেয়ে নিন। ঈশায়া মুখ ঘুরিয়ে বলে, পরে খাবো, এখন একটু একা থাকতে দিন আমাকে। তার গলায় ভাঙা ক্লান্তি। গার্ড কিছু না বলে চলে যায়।
ইশায়ার চোখ পড়ে দেয়ালের এক বিশাল মনিটরের দিকে। রুমের একপাশে বড় স্ক্রিনটা চালায় সে রিমোট দিয়ে। সেখানে ভিড়ের বিলাসবহুল প্রাসাদেরই নানা জায়গার ফুটেজ চলছে। ইশায়ার চোখ যায় পরিচিত রুমটা যেখানে সে থাকে। মনিটরের স্ক্রিনে দেখা যায় ছোট্ট বিড়ালটা তার কিট্টি। জানালার পর্দা ধরে উপরে উঠছে, আবার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাচ্ছে, পরে আবার ওঠার চেষ্টা করছে। ওর মুখ দিয়ে ম্যাও ম্যাও শব্দ করছে, যেন কাউকে খুঁজছে। বারবার মাথা উঁচু করে এদিক ওদিক তাকায়। ইশায়ার চোখের কোণে হালকা পানি জমে ওঠে। আমাকে খুঁজছিস? মৃদু স্বরে ফিসফিস করে ওঠে সে। একটানা তাকিয়ে থাকতে থাকতে মন ভেঙে পড়ে। এই ঘরের ভেতর থেকেও যেন হৃদয় ছুটে যাচ্ছে সেই রুমে যেখানে ছোট্ট সেই প্রাণটা অপেক্ষা করছে তার জন্য। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ আকাশ কাঁপিয়ে ভেসে আসে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।